আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের চমৎকার একটা ভিডিও দেখায় দিই, যেখান থেকে আপনারা বেশ উপকৃত হবেন, কারণ এই কাজটা অনলাইনে অনেকেই করেন। ঠিক আছে, খুব মন দিয়ে দেখেন। এটা হলো বাইরের একটা এক্সপোর্ট ফ্যাক্টরিতে তৈরি করা একটা ব্যাগের উদাহরণ। ঠিক আছে, আমার কাছে স্যাম্পলটা আসছে। তো ভদ্রলোক বলল যে ওনারা লাখ লাখ পিস ব্যাগ করে, 100 কোয়ালিটি। তারপরে মনে করেন মানে সোজা কথা গল্প করতে করতে এটারে বেহেস্ত বানায় ফেলার মতো অবস্থা। তো এই প্রোডাক্টটা আসছে। এখন এই প্রোডাক্টের কয়েকটা ভালো মন্দ দিক আপনাদের আমি আলোচনা করে দিই। একটা ব্যাগকে যখন আপনি এভাবে একটা ঝাঁকা দিয়ে রিল্যাক্সে যখন ফেলবেন, তখন আপনাকে 4 পয়েন্ট মিলাইতে হবে। অর্থাৎ এই যে উপরে পার্ট আর নিচের পার্ট, দুইটা পার্ট এক জায়গাতে আপনাকে যেতে হবেই। যদি না যায় তাহলে এটা কোয়ালিটি ফেল। অর্থাৎ এই মাথাটা যদি এখানে দেন, এই মাথাটা এখানে আসতে হবে, এই মাথাটা মিলতে হবে, এই মাথাটা, মানে 4টা মাথা মিলতে হবে। কিন্তু ব্যাগটা কিন্তু 4টা মাথা মেলে নাই, এটা বাঁকায় গেছে, যার কারণে এই সাইডে বাঁকায় গেছে দেখেন। এরপর এই সাইডে আপ ডাউন আছে, এই সাইডে আপ ডাউন আছে। অর্থাৎ এটা খালি দাঁড় করানো বডি হয়েছে। 4 লাইনের ফ্যাক্টরি অথবা 2 লাইনের ফ্যাক্টরি অথবা 10 লাইনের ফ্যাক্টরি অথবা 100 লাইনের ফ্যাক্টরি, বিশাল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, কমের মধ্যে এক্সপোর্টের কাজ করে। মানে ফ্যাক্টরি দেখে আপনার মনে হচ্ছে বিশাল এক্সপোর্টের কাজ করে, বাট বেসিক্যালি একটা কোয়ালিটি ফেল প্রোডাক্ট এটা। তো কোয়ালিটি ফেল যদি হয় তাহলে বুঝতে হবে সেখানে দক্ষতার অভাব আছে। অর্থাৎ অল্প বয়সী হেল্পার ওয়ার্কার দিয়ে বডি সেলাই হচ্ছে আর বডি বের হচ্ছে। এরপর আসে প্রিন্টিংয়ের মান। এটা খুব নিম্নমানের প্রিন্ট হচ্ছে, দেখছেন না? এই যে প্রিন্টে মার খেয়েছে, লোকাল ভাষায় বলি, হ্যাঁ, প্রিন্টে মার খাওয়া, এ দেখেন। এরপর এখানে দেখেন ব্লার হয়ে গেছে, অনেক অনেক জায়গায় ঝাপসা হয়েছে। মানে খালি বডি দাঁড় করা করে ছাড়তেছে বলে প্রোডাক্টের মধ্যে সৌন্দর্য অথবা অনেক কিছুর অভাব পড়ছে। অর্থাৎ প্রিন্টেও ফল্ট, যদি আপনি কোয়ালিটি অথবা ব্র্যান্ড কোয়ালিটি বলেন, আর সেলাইও ফল্ট। এরপরে এর একটা ব্যাগ, এটা 12 ফেব্রিক্স দিয়ে করা। হ্যাঁ, ফেব্রিক্সটা কনস্ট্রাকশনটা দেখেন, এই দেখেন, এটা 12 ফেব্রিক্স। হ্যাঁ, এটা আবার অক্সফোর্ড দিয়ে অনেকে করে, অক্সফোর্ড দিয়ে করে। এটা মোটা, এ পাশ থেকে ও পাশ দেখা যায় না, অক্সফোর্ড দিয়ে করলে আর একটু পাতলা হয়। এখন কোশ্চেন হলো, এই ব্যাগটা এত ভারী এবং মজবুত করে করার একটা কারণ আছে, যে যেন ভালো একটা ওয়েট সে ক্যারি করতে পারে। তাহলে এই জায়গাগুলোতে অবশ্যই ডাবল স্টিচ অথবা টাক করা উচিত, যেন এই ব্যাগের কাপড় ছিঁড়ে যাবে কিন্তু সেলাইটা না ছিটে। তো এখানে একটা বাঁকা স্টিচ মারতে হবে, এখানে একটা বাঁকা মারতে হবে, এখানে একটা বাঁকা বাটটেক অথবা একটা ডাবল স্টিচ, যে কোনোভাবে, হয় বাঁকা স্টিচ অথবা ডাবল স্টিচ, এই জায়গায় রাউন্ড স্টিচ কিছু একটা এখানে মারতে হবে, যেটা কমফোর্টেবল হয়। বলতে পারেন যে ভাই এখানে তো বাঁকা করে স্টিচ মারতে গেলে এটা এই জায়গাটা আটকে যাবে, এই কর্নারটা আটকে যাবে। তো কোশ্চেনটা হলো আটকানো না, কোশ্চেনটা হলো জায়গাটাকে কিভাবে আরও মজবুত করা যায়। আর তার থেকে আরও গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এখানে ক্রস দিতে হবে, আবার 4 কোণা করে স্টিচ টান দিতে হবে। অর্থাৎ 2 দিন পরেই একটু ভারী জিনিস দিলেই সবার আগে এই স্টিচগুলো, এটা যেহেতু সিঙ্গেল স্টিচ, এগুলো কাটকাট করে ছিঁড়ে যাবে এবং সিঙ্গেলটাও কাটকাট করে ছিঁড়ে যাবে। তাহলে এই ব্যাগটা যে একটা বায়ার গুরুত্বপূর্ণ করে বানালো, লং লাস্টিংয়ের জন্য বানালো, কিন্তু এটা কিন্তু ওই যে মেয়ে মানুষের ওই নিউ মার্কেটে যেমন পায়জামা বিক্রি করে না 2 দিন, তারপরে প্যান্টি বিক্রি করে, 2 দিন ব্যবহার করার পরে মনে করেন যে চারপাশে দড়ি খুলতে থাকে, আর মহিলারা গুটি সুতো দিয়ে পেঁচায় পেঁচায় সাদা সুতো দিয়ে প্যান্টি সেলাই করে করে পরে, তারপরে পায়জামার তলা সেলাই করে করে পরে, আর বস্তির মতো দেখা যায়। তা এই প্রোডাক্টের অবস্থা হবে এরকম বস্তি কোয়ালিটি। একদম খাস বাংলায় কথা বলে দিচ্ছি, ঠিক আছে? আর এরপরে এই যে লাইনের যে টানটা আছে, এই টানটা ফিট দিয়ে করছে বলে একদম অ্যাকুরেটভাবে 2 সাইডে সমানভাবে টানগুলা হয়েছে, এটা ফিট দিয়ে করা। হ্যাঁ, অথবা কথার কথায় ওরকম সাজ দিয়ে অথবা কি আছে আপনার যদি কানসাই দিয়ে যদি এরকম টান দেয়, অথবা ফিড আপ দাম দিয়ে যদি এরকম সেটিং করে টান দেয়, সমান সমান সেলাই আসবে। ঠিক আছে? সো এখানে কিন্তু ওয়ার্কারের দক্ষতা বোঝার কোনো সুযোগ নাই। এখানে মেশিনটা এমনভাবে সেটিং করা, এইটুকুন দূরত্বে এই টানটা চলতেই থাকবে। তাহলে এই হাতলটা দেখে কিন্তু বুঝতে পারবেন না যে এই ফ্যাক্টরি কত বাজে মানের ওয়ার্কার দিয়ে বডি তৈরি করাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে বায়ার যদি বলে
বায়ার যদি বলে যে ভাই, যেমন আমার কাছে গত সপ্তাহে একটা কোয়েরি আসছে, 9 লাখ পিস প্রতি মাসে ডেলিভারি দিতে পারবেন, 9 লাখ পিস। রেট কত জানেন? রেট হচ্ছে 50 সেন্ট। এখন 50 সেন্ট মানে কত? 50 সেন্ট মানে আপনার হচ্ছে মনে করেন বাংলাদেশি টাকায় 62 টাকা অথবা 65 টাকা। এখন এই ব্যাগটা সেলাই মজুরি আছে কথার কথা আপনার 50 টাকা অথবা 40 টাকা। তাহলে ফেব্রিক্সের দাম কত, তারপরে এই প্রিন্টের দাম কত, এবং এটা কিন্তু বোথ সাইড প্রিন্টের দাম কত, এরপরে সুতার দাম কত, এরপর ফ্যাক্টরির আপনার যে ব্যবসা যে করবে তার ট্যাক্সের থেকে শুরু করে, রাস্তাঘাটে মাল টানা থেকে শুরু করে, কনভেন্স বিলের থেকে শুরু করে, তারপরে ড্যামারেজ থেকে ওয়াস্টেজ থেকে শুরু করে সব কিছু মিলায় এটা খরচ ন্যূনতম 220 টাকা হওয়া উচিত। কিন্তু বায়ার বলতেছে কি 50 সেন্ট। তাহলে খুঁজে দেখতে হবে এটা কি জেনুইন বায়ার নাকি দালাল বায়ার, মানে বাইং অথবা ট্রেডিং ব্যক্তি অথবা কোম্পানির মাধ্যমে অর্ডারটা আসছে কিনা। অবশ্যই এটা একটা বাইং হাউস অথবা ট্রেডিংয়ের থেকে আসছে। তারা বলবে কি, তারা বলবে যে ভাই 9 লাখ পিসের অর্ডার প্রতি মাসে, 12 মাস খালি দিতে থাকবেন, আপনার ফ্যাক্টরি তো রাতারাতি মনে করেন যে চাঙ্গা হয়ে যাবে। বেসিক্যালি এর একটা অর্ডার যদি নেন তো ওই 1,000 পিস মালেই যা লস যাবে অথবা 10,000 পিস মালে যা লস যাবে, তাইতে আপনার এই ফ্যাক্টরি বেচে তারপরে রাস্তায় মনে করেন ভিক্ষার থালা নিয়ে ঘুরে বেড়াইতে হবে। তা ওই যে একটা কোয়ান্টিটি বলে না যে ভাই বিশাল কোয়ান্টিটি, এখন কোশ্চেন হলো যে বিশাল কোয়ান্টিটি দেখার টাইম নাই। অসংখ্য বায়ার আছে যারা বলে যে ভাই বিশাল কোয়ান্টিটি, ভাই দেখেন এই রেটে যদি কাজ করতে পারেন 12 মাস অর্ডার। যেমন ভিতরে আপনার তুরস্ক, তারপরে আপনার ইরান, তারপরে ছিল স্পেশালি ইন্ডিয়ান বায়ারগুলা এই কাজগুলা করতো যে ভাই কোয়ান্টিটি বিশাল দেব, কিন্তু ভাই রেট এটা যদি কোনোভাবে ম্যাচিং করতে পারেন। এখন এইটা বলে এমন একটা রেট ধরাইছে, বায়ার কাজটা নিছে মনে করেন $2.20, আর এখানে মালটা বানাবেই 50 সেন্টে, আর $2 একটা বডিতে খেয়ে ফেলবে। একটা বডিতে 200 টাকা যদি খায়, তার 9 লাখ পিসে কত টাকা সে খাইতে চায় বলেন? ও পাশে মনে করেন যে মুখে দাড়ি টুপি আছে, তারপরে কসম আছে, তারপরে ভাই সামান্য 2 পয়সার ব্যবসা করি। গার্মেন্টসের বাইং হাউসগুলো গার্মেন্টসটা কীভাবে বসায় এবং বাইং হাউসগুলোর সাথে ফ্যাক্টরি কী কারণে বেইমানি করে, সেটা একদম এই সিম্পল একটা ব্যাগের উদাহরণ দিয়ে আপনাদের আমি বলে দিচ্ছি। এই যে সিম্পল একটা ব্যাগের উদাহরণ দিয়ে আমি আপনাদের বলে দিচ্ছি যে একটা ব্যাগ $2 অথবা $2.20 অথবা $1.80 এই মালটা তৈরি হবে। এখন বায়ার অথবা 1, 2, 3 ধাপ হইতে 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 কিন্তু দেখা গেল যে এটা মাত্র 50 সেন্টে আপনার বলতেছে যে ভাই 50 সেন্টে যদি দিতে পারেন 9 লাখ, না পারলে 20 লাখ দেবো অর্ডার। এখন ভাই মাগনা মাল বানায় দিলে তো সবাই কোটি কোটি পিসের অর্ডার দেবে। আমি যদি বলি ভাই পোলো গেঞ্জিটা মাগনা বানায় দিচ্ছি অথবা 10 টাকায় বানায় দিচ্ছি, তা 1 কোটি পিসের মালের অর্ডার অভাব আছে? খালি বিদেশি একটা বড় টাকাওয়ালা ব্যক্তি অথবা দেশের মধ্যেই আপনি যার টাকা নেই তারেও যদি মনে করেন যে বলি যে ভাই এটা 10 টাকায় মাত্র গেঞ্জি বানায় দিচ্ছি 10 টাকায়, তা আপনি তো মিনিমাম 5,000 পিসের অর্ডার দেবেন। তা ওই যে বাইরের যে একটা ল্যাঙ্গুয়েজে কথা বলে যে ভাই এই যদি এই রেটে যদি পারেন তাহলে কোটি কোটি পিসের অর্ডার, বাইরে মনে করেন যে কানে পরে থাপড়াইতে থাপড়াইতে কান গরম করে দিবেন যে মিয়া ইয়ার কি মারার জায়গা পাও না। খাবা কত একটা ব্যাগেতে $2, $1, একটা ব্যাগে যদি $1 খাও 9 লাখ পিসে $9 লাখ, মানে একটা অর্ডার করে একদম পুরো মঙ্গল গ্রহে চলে যাবা, এত টাকার মালিক হয়ে যাবা। এটা কি ইয়ার কি? এটাকে কি ব্যবসা বলে? এটা বাংলার ধান্দাবাজি বলে, বদমাইশি বলে। আর যখন কথার কথা বায়ার এলসি দিবে, এলসির মধ্যে ডিক্লেয়ার করা থাকবে যে এই মালটার অর্ডার কত, আর ওই বাইং হাউস অথবা ওই যে ভদ্রলোক কাজ আনবে সে ফ্যাক্টরিকে ওইটা দিয়ে এবার ফ্যাক্টরি মালিকের পেছনে ঘুরবে যে ভাই ওই বায়ার আপনার টাকা দিছে না $2 করে, তা ভাই আপনার রেট তো 50 সেন্ট, আমার $1.5 দিয়ে দেন। এখন ফ্যাক্টরি দেখতেছে 50 সেন্টে এই মালটা বানাইতে হবে, অর্থাৎ 60 টাকায় মালটা বানাইতে হবে। বায়ার দিছিল 180 টাকা, এবার বাকি 120 টাকা ওই মধ্যিখানের লোকরে দিতে হবে। তা ফ্যাক্টরিকে এটা দিবে? তখন ফ্যাক্টরি নাটক শুরু করে দিবে, তখনই বায়ারে লাথি মেরে বের করে দিবে। তাহলে বাইং হাউসও ধ্বংস হয় অতিরিক্ত খাওয়ার জন্য, আর
ফ্যাক্টরিগুলোও কাজ পায় না এইসবের কারণে। আর দেশে যখন রাজনৈতিক অবস্থা খারাপ, আর্থিক অবস্থা খারাপ, তখন বাইং হাউসগুলো আরও বেশি। আগে তো তাও কথার কথা $4.5 অর্ডার নিয়ে $2.20 কেস আপনার টি শার্ট বানা বাইরে দিছে, মানে 50-50। 1 লাখ পিসের অর্ডার, তার মধ্যে কি হয়েছে, $4.5 কাজ পাইছে, 50% নিচে 45% প্রোডাকশন উঠায় ফেলছে। কথা বুঝতে পারছেন? আর এখন যেটা হয়েছে, এখন পারলে 80%ই বাইং হাউস খাইতে চায়, যার কারণে বেশিরভাগ বাইং হাউস বন্ধ। বাইং হাউসের মার্চেন্ডাইজাররা চাকরি হারাচ্ছে, বড় বড় জিএমদের তো চাকরি নাই যে অবস্থা, শুধুমাত্র অতিরিক্ত খাওয়ার কারণে। আবার ফ্যাক্টরিগুলোর উপরে এরকম বাজে রেট দেওয়ার কারণে ফ্যাক্টরিও কোনো কাজ করতে পারছে না, যার কারণে বাইং হাউস বিষয়টা অথবা ট্রেডিং হাউস এটা আস্তে আস্তে ফল করবে, যদি কিনা সেই ব্যবসাগুলোর মধ্যে নষ্টামি না থাকে। অর্থাৎ বাইর আইসে, বাইরে একটু নারী, মদ, আনন্দ, ফুর্তি এইসব দিয়ে টিয়ে যদি মিসগাইড করতে না পারে, তাহলে কিন্তু ব্যবসা ফল করবে। আর এটা তো অনেক আগে থেকেই সারা বিশ্বে হচ্ছে, এই নষ্টামিগুলা, ব্যবসার নামে নষ্টামিগুলা অনেক আগে থেকে হচ্ছে, কিন্তু এটা বাড়ার সম্ভাবনা আছে বর্তমান বাংলাদেশে। তাহলে এই একটা ব্যাগ দিয়ে বাইং হাউস কি কাজ করে বাংলাদেশে, কিভাবে কাজ করে, তারপরে ওই যে অনলাইনে আপনারা যে বিভিন্ন বাইংয়ের কুয়েরি পান, পেয়ে এমনি ঘুম আরাম হয়ে যায়, ওরে বাপরে বাপ 1 লাখ পিসের অর্ডার পাইছি, এই 1 লাখ পিস যদি কোনো একটা ফ্যাক্টরিতে যদি বসাইতে যদি পারি, জায়গায় বসে কি হয়েছে, আমি 5 লাখ টাকার 10 লাখ টাকার মালিক হয়ে যাব। আপনারা কিন্তু খালি দৌড়াইতে থাকবেন, স্বপ্ন দেখতে থাকবেন, ঘুম নষ্ট হইতে থাকবে, চা সিগারেট বাড়ায় দিবেন, আড্ডা বাড়ায় দিবেন, বাট ফলাফল হবে শূন্য। কারণ বায়ার যে রেট দিছে তার ন্যূনতম 3/2 রেট যদি ফ্যাক্টরি যদি না পায়, তাহলে ফ্যাক্টরি এই প্রোডাক্টটা কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারবে না। আর এইটাই হচ্ছে বাস্তব, এর থেকে চিরসত্য কথা আর কোথাও নাই। তাহলে এই ব্যাগটা দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা এত একটা টাইট প্রাইস, যে প্রাইসে এবং তার মধ্যে ফ্যাক্টরি মালিক একটা ভালো কামাই করবে। অর্থাৎ খাওয়ার পরে খাওয়া, এই খাওয়ার পরে খাওয়া হইতে হইতে যে ব্যাগের 4 মাথা 4 রকমের হয়ে গেছে, চরিত্র চেঞ্জ হয়ে গেছে, প্রিন্টের মান এরকম হয়ে গেছে। এরপর ব্যাগের যে সায়েন্স, অর্থাৎ ব্যাগের যে বিজ্ঞান, অর্থাৎ এই ব্যাগটা যে কারণে হেভি করা, মজবুত করা, সেটাও ফাইনালি যে একটা পলিথিনের ব্যাগের মতো আপনার চরিত্র পরিণত হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কস্টিং কমাইলে কেউ কখনো একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে দিতে পারবে না। আর ওই যে বাইং হাউসের থেকে যখন ইন্সপেকশন অথবা কিউসি আসবে, তখন মনে করেন এই ফ্যাক্টরিটা আমার, প্রোডাকশনটা মনে করেন আমি করছি, আমি তখন ওই কিউসিরে পার ব্যাগে 2 টাকা 5 টাকা করে ধরা দিব যে ভাই এটা একটু রাখেন, একটু চা নাস্তার খরচ। আর ওই কিউসি বলবে 100% ওকে আছে। যখন বলে দিবে, আপনারা ওই যে বিদেশে থেকে প্রবাসীরা অনেকরা যেমন বন্ধু বান্ধব পাঠান আমার কাছে, দেখছেন না আপনাকে বন্ধু বান্ধব কতগুলোর গার্ড ধরে বের করছি, যে ওই দেশটা বাইর করে যে আমার জানের দোস্ত, ছোটবেলার দোস্ত, কোরআনের মতো। একজন একটা উদাহরণ বলছিলেন যে কোরআনের মতো, কোরআনের সাথে তুলনা দিয়ে ফেলছে, কোরআনের মতো ওরে দিয়ে জীবনে কোনোদিন আমার সাথে বেইমানি করানো যায় না। তা একদম জাগার পরে ধরে মাদারচোদ করে 2টা থাপ্পড় মেরে তারপরে বের করে দিছি। কি কারণে? কারণ আমার হাতে তো প্রমাণ আছে, প্রমাণ দেখাইছি যে আপনি যারা বলতেছেন যে আপনি কোরআনের সাথে তুলনা দিয়ে ফেলছেন, ও তো একটা বাংলা মাদারচোদ, ও তো আমার কাছ থেকে এই টাকা খাওয়ার জন্য এইসব কথাবার্তা বলছে। তা আপনি কোরআনের তুলনা না দিলে এত কথা বলতাম না, এত রাগ হইতো না আমার, কিন্তু আমার রাগ উঠায় ফেলছেন আপনি অপ্রয়োজনীয় কথা বেশি বলে। তো বিষয়টা হলো যে ফ্যাক্টরি বাঁচে হচ্ছে কোয়ালিটি কিউসি ম্যান অথবা ইন্সপেকশন কোম্পানি। দেখবেন যে কোনো বড় বড় ফ্যাক্টরি গাপলাবাজি যার করার ইচ্ছা থাকে, অনেক টাইট প্রাইস গাপলাবাজি করবে, সে কী করে, সে সবার আগে জিজ্ঞাসা করে যে স্যার আপনার এই যে মাল বানাবেন ইন্সপেকশন কোম্পানির নাম কি, মানে ওই ইন্সপেকশন কত % খায়, এবং ওই ইন্সপেকশনের সর্বোচ্চ টাকা খাওয়ায় দিয়ে সর্বোচ্চ কি বগিযোগী জোড়াতালি মাল বাইরে পাঠায় দেওয়া যায়, সেইটুকুন আগে বোঝে। কারণ বাংলাদেশে তো অল্প করে ইন্সপেকশন কোম্পানি, কোন কোম্পানিতে কোন মার্চেন্ডাইজার অথবা কোন অফিসার আছে যারা বড় বড় গার্মেন্টস, সবার ওই নাম মোবাইল নাম্বার সব মুখস্থ, ওসব পকেটের মধ্যে থাকে। খালি জিজ্ঞাসা করে আপনার এই মালের ইন্সপেকশন কোম্পানির নাম কি, মানে ইন্সপেকশন কোম্পানিতে 3 সেন্ট দিতে হবে না 5 সেন্ট না 10 সেন্ট, সেইটুকুন খালি ওভারশিওর হয়। এবং ওভারশিওর হয় যে এই ইন্সপেকশন কোম্পানির অমুক অমুক অফিসাররা আমরা চিনি, তাহলে বাইরের রেট কম, তাহলে এই কম রেটের মধ্যে
এই মালটা নিয়ে বানায় ওই ইন্সপেকশন কোম্পানিরে 5 সেন্ট করে যদি পার বডিতে দিই, তাহলে মাল খালাস হয়ে যাবে, তাহলে আমার মাল খালাস নিয়ে কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা যারা প্রবাসী আছেন, তারপরে ফরেন বিজনেসম্যান আছে, তারা মেইন ধরাখানি হচ্ছে আপনার ইন্সপেকশন অথবা বিশ্বস্ত মামাতো ভাই, বন্ধু, ছোটোবেলার দোস্ত, এইসব বালসাল দিয়ে ধরা খান। বাংলা কথা বলে দিলাম, এইসব নেমো খারামের জন্য ধরা খান, ব্যবসা করতে পারেন না। ব্যবসা করতে গেলে এখন যুগ আসছে ভিডিও কলের, জায়গায় বসে ভিডিও কল দিবেন। কথার কথা আপনার জন্য মনে করেন মাল বানাইছি, এক সেকেন্ড একটা উদাহরণই আপনাদের দেখায় দিই। মনে করেন একটা 6 পকেট জগার্স তৈরি হচ্ছে, আপনি ভিডিও কল দিবেন, দিয়ে বলবেন যে ভাই এই যে মাল বানাচ্ছেন, ওই নিচের ওইটা ধরেন দিই, নিচের এটা ধরেন দিই, নিচের এটা, নিচের এটা, এই যে এটা ধরেন দিই। আপনি বা ফ্যাক্টরিকে বলবেন এটা ধরেন, অথবা এই যে এটা ধরেন, এই জয়েন্ট দেখেন তো জয়েন্ট মিলছে কি না, মিলছে। আচ্ছা, যতটুকুন সেলাই হয়েছে, এরপরে ধরেন এই জায়গাতে কোনটা ধরবো, কোনটা, এটা, এই যে ধরলাম, এই যে দেখি কাহিনী কি। এটা 90% মিলছে। এবার কোনটা বললেন যে ভাই এর ভিতরে হাত ভরে দেন, হাত ভরে দিয়ে যেটা বাদে, এই যেটা বাদে, এই যে এটা বাদ দিছে, ধরেন দেই এটা সেলাইটা যে জয়েন্টটা করেছে, জয়েন্টের মান কেমন হয়েছে, এই যে জয়েন্টের মাল মিলছে। তাহলে যতটুকুন কাজ হয়েছে সেই মালটার মধ্যে 90 থেকে 95% কিউসি ওকে আছে। তা আপনার ইন্সপেকশন কোম্পানিরে টাকা দেওয়া লাগবে কেন? আপনার এরকম ওই বিশ্বস্ত কোরআনের মতো বিশ্বস্ত বন্ধুরে পাঠানো লাগবে কেন আমার কাছে? কেন লাগবে সেটা বলতে পারেন আমারে? লাগবে না। তাহলে বুদ্ধি করে, টেকনিক করে এবং ফ্যাক্টরি মালিক একটা কাজ নেওয়ার পরে যদি আপনাকে যদি সর্বাত্মক এরকম বন্ধুত্বসুলভ আচরণে যদি আপনাকে সমাধান যদি দেয় যে ভাই টাকা পাঠাচ্ছি, কত দূর কাজ হয়েছে একটু ভিডিও কলে দেখান, অথবা কী হয়েছে দ্রুত আমাকে একটু সামান্য কিছু আপডেট দেন, ভাই বিপদে পড়ছেন, কোনো সমস্যা হচ্ছে, সমস্যা নেই, কতটুকু নিয়ে গেছে আমাকে একটু আপডেট দেন। আর এই জিনিসগুলো যখন থাকবে তখন শুধুমাত্র আপনি কাজ করে এগোতে পারবেন। যেমন আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে গেছিলো গতকালকে, আজকে 2 দিন একটু চলতেছে, একটু পরে হয়তো বা লোকজন, কারণ ঈদের আগে তো লোকও পাওয়া যায় না, তো অনেক ডাবল খরচ করে করে তারপর লোক আনা লাগতেছে। তো আমরা চাচ্ছি অন্তত 5-10 জন লোক এনে, এবং মাইকিং টাইকিংও করে দেওয়া হয়েছে অন্তত, যাতে একটু কাজ যেন শুরু হয়। তো আমি এখনও ঠিক মতো মুভ করতে পারি না, আমি অনেক কষ্ট করে দাঁড়ায় আছি, তো হয়তো আমি 10-20 মিনিট অফিস করে চলে যাব, আসছি খালি 2টা প্রোডাক্টের ভিডিও করার জন্য। তো প্রোডাকশান যার যা পেন্ডিং আছে অন্তত তাদের সেগুলো আমি একটু ছেড়ে দেওয়ার জন্য, যেহেতু কোম্পানি একটা বিপদগ্রস্ত হয়েছি আমি ব্যক্তিগতভাবে বিপদগ্রস্ত, সো সেখানে ধৈর্য ধরা ছাড়া তো কিছু নাই। তো আমরা আমাদের যে কাস্টমাররা আমাদের এই প্রোডাকশন ডিলের কারণে ক্ষতিগ্রস্ত, তাদের কাছে সবিনয়েও কিন্তু আমরা কথা বলেছি, আপডেট দিয়েছি, মেসেজ দিয়েছি, এবং কোথায় কী সব কিছুর আপডেট আমরা সবসময় দিয়ে রাখি। যেটা অনেক কোম্পানি দেখবেন যে কী হচ্ছে, পাওনা পান, টাকা পান, অথবা প্রোডাকশান নাই, অথবা টাকা ইনভেস্ট করছেন, কোনো কাজ হয় নাই, কোম্পানি বন্ধ করে তালা মেরে চলে আসে। কিন্তু আমাদের অফিস ফ্যাক্টরি সবই কিন্তু খালি একটা লোক বসায় হলেও খোলা আছে। তা আমরা ইনশাল্লাহ দ্রুত সব কিছু ওভারকাম করে দিচ্ছি। জুবাইদ ভাই বেঁচে আছে অর্থাৎ ওভারকাম হয়ে যাবে, তবে ধৈর্য ধরতে হবে। পৃথিবীতে 3টা মানুষ জীবনে কিছু করতে পারবে না, একটা হচ্ছে অস্থির খুঁতখুঁতে, আর একটা হচ্ছে বেশি বুদ্ধিমান বাল পাকনা যেটা বলে, আর যেটা হচ্ছে বেশি ওই ক্ষমতা, হ্যান করব ত্যান করব, এইসব ডায়লগ মেরে বেড়ায়। ভাই ব্যবসা করতে বসছি, বংশের মধ্যে ওই ভাই ব্রাদারের মধ্যে আর্মি কমান্ডারের থেকে শুরু করে, র্যাবের থেকে শুরু করে, সংবাদ সংস্থা থেকে শুরু করে, কোনো জায়গায় মানুষের অভাব নাই, নিজের রক্তের অভাব নাই, দুধ ও ক্যানবিয়ারের থেকে শুরু করে। এখন আমরা ব্যবসা করতে বসছি, তো বংশের মধ্যে বিএনপির নেতা বলেন, আওয়ামী লীগ নেতা বলেন, সবই রক্তের মধ্যে, কিন্তু এগুলো তো আমরা বলি না, এগুলো আছে বলেই ব্যবসা করতে নামছি। কারণে ফাঁকা কলসি বাজে বেশি, ওইসব করে টারে, এই জন্য মনে করেন যে তাদের ফুটানি বেশি হয়। তো যদি এই জুবাইদ ভাই বলছি না, যে কোনো ব্যবসায়ীর কাছে যাবেন, ওই ব্যবসায়ী হ্যাডাম না হলে বর্তমান সমাজে কেউ ব্যবসা করতে নামে না। কিন্তু যে ভদ্রলোক, সে পরিচয় টরিচয় গোপন করে চুপচাপ থাকে, এবং এসে ফুটানিগিরি করে না, কোনো ফুটানিগিরি করে না।
এখন কথার কথা, সাপোজ আপনি আমার কাছে 10,000 টাকা পাবেন অথবা 2,000 টাকা পাবেন, আমি দিতে পারতেছি না, তা আমার ফুটানি করে লাভ আছে? আমাকে ভদ্রচিতভাবে বলতে হবে একটু সময় দেন, ব্যবস্থা করে দিচ্ছি। এটা হচ্ছে অরিজিনালি ব্যবসায়ী এবং ভদ্রলোকের লক্ষণ। আর যারা এগুলো করে না তারা হচ্ছে বাংলা সিটার বাটপার। কথা বুঝতে পারছেন? তো একদম একটা ব্যবসার আর্থিক অ্যাটিচিউড থেকে শুরু করে অ্যাটিচিউড, আর্থিক ব্যবস্থা, বাইং হাউসের ট্রেডিং, তারপরে পলিসি, ইনকামের পলিসি, সব কিছু কিন্তু আপনাদের এই একটা ব্যাগের, সিম্পল একটা ব্যাগের ভিডিও থেকে আপনাদের আমি শেখায় দিচ্ছি। এবং এই ভিডিওটা দেখার পরে আপনি যে ফ্যাক্টরিতে যেভাবে কাজ করছেন, অনেকে ভিডিও করে অথবা কল দিয়ে বলেন যে জুবায়েদ ভাই, এই বাংলাদেশে কাজ বসাছিলাম, আমার বন্ধু ধরা খাইছি, হ্যাঁ আমার ভাই ধরা খাইছি। বেসিক্যালি দেখবেন আপনারা অতিরিক্ত ব্রেনি, অতিরিক্ত খুঁতখুঁতে, অতিরিক্ত সন্দেহপ্রবণ, এবং আপনারা পৃথিবীতে যেখানেই যাবেন না কেন লাথি চড়ের পরে অল টাইম থাকবেন এবং সারা জীবন খালি হাঁটতেই থাকবেন। পৃথিবীতে ট্রাস্ট করতে হয়, আস্থা করতে হয়, বিশ্বাস করতে হয়, সম্মান করতে হয়, অনেক বেশি ব্রেন খাটাইতে হয় না। আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্ব আমি বুঝে নিছি, এরপর আপনারা ব্রেন খাটানোর দরকার নেই। আমাকে মালটা আমার মতো করে সুন্দর করে বানাইতে দেন, কারণ আমি দক্ষ বলেই তো আপনি আমার কাছে আসছিলেন। তো ওইটুকুন আস্থা করেন। একটা সরকারকে, এখন বাংলাদেশের যে অবস্থা হয়েছে, গণতন্ত্র গণতন্ত্র, হ্যান চাই ত্যান চাই, একটা সরকারকে বসাবেন, 5 দিনের মাথায় কি এসে, হ্যাঁ ভালো না, কাজ করতেছে না, অমুক না তমুক না, এরকম ডায়লগ মারা শুরু করবেন। আরে ভাই, আপনি তো আস্থা করে একটা মানুষকে বসেছেন, তাকে একটু সময় দেন কাজ করার। হতে পারে সেটা বিএনপি, হতে পারে সেটা জামায়াত, হতে পারে আওয়ামী লীগ, হতে পারে কেয়ারটেক সরকার, ডাজেন্ট ম্যাটার। বিষয়টা হলো যে সবার আগে নিজের দিকে তাকাবেন যে আমার কি কোয়ালিটি আছে। আমি মুখ দিয়ে অনেক নীতির কথা বলি, বাস্তবে আমি করিটা কি? বাস্তবে আমি নিজেই তো সিটার, আমি নিজেই তো ইনডিসিপ্লিনড, আমি নিজেই তো ধরমারো খাও করি, আমি নিজেই তো সুযোগের ধান্দায় চলি। তা সরকারকে দোষ দিয়ে লাভ কি আছে? আর গণতন্ত্রের এত ব্যাখ্যা ওই চার দোকানে দেওয়ার কি আছে? আমি নিজেই তো বাংলা একটা নেমোখারাম, রাষ্ট্রের নেমোখারাম। তা আমার মুখে তো অন্তত এইসব কথা বলা মানায় না। তো এই জিনিসটা যেদিন বাঙালি জাতি, বাংলাদেশিরা ভিতর থেকে চিন্তা করবে, ভিতর থেকে চিন্তা করবে, আপনি বলবেন যে সরকার এই সিস্টেম দেয় না, এই ফ্যাসিলিটিস দেয় না, তাই দেয় না। তো সরকার যেগুলো দিচ্ছে সেইগুলো আপনারা ফলো করেন না, আমরা ফলো করি না। তা আমরাই তো শিয়াল কুত্তা, আমরাই তো শিয়াল কুত্তা। তা সরকারের দোষ কি? রাষ্ট্রের দোষ কি? আইন কানুন তো আমরাই নিজেরা ফলো করি না, আমাদের প্রবলেম, সরকারের কোনো দোষ না। তাহলে কথা কম বলতে হবে, নিজের ভিতর থেকে পরিষ্কার হইতে হবে, রাষ্ট্রের জন্য কাজ করতে হবে, এবং যে যেখানে যে কাজই করেন না কেন সেটার মধ্যে আপনার মানবিকতা থাকতে হবে, যত্ন থাকতে হবে, তারপরে একটা রাষ্ট্র বদলাবে। এত সহজ না। আমাদের রাষ্ট্রে 12 ভাজালি শয়তান বদমাইশে ভরে গেছে, জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে এবং আরও যাবে। সম্মান, নিরাপত্তা, ব্যবসার পরিবেশ, সন্তান বড় করার পরিবেশ, অনলাইন জগতের মানসিকতা, পরিবেশ, বিনোদন ব্যবস্থা, সব কিছুর চরম অবক্ষয়। রাস্তাঘাটেতে শুরু করে দেখেন না, ঢাকা শহরের রাস্তা বের হয়ে দেখেন, দিন একটা শেষ হয়ে যায়। মানে 10 হাত রাস্তা যাইতে গেলে যে পরিমাণ গাইগুতা খাবেন, টাকা ধ্বংস হবে, সময় নষ্ট হবে, সারাদিন ঘুরে আসবেন, কিচ্ছু করতে পারবেন না। তো বাংলাদেশ টোটাল একটা ডাস্টবিনে পরিণত হয়ে গেছে। আর 5 বছর পরে কী হবে সেটা চিন্তা করেন। তা এর মধ্যে আপনি আমি যদি না বদলাই রাষ্ট্রের জন্য, নিজেদের ভালোর জন্য, কোনো সরকার আপনাকে বদলাইতে পারবে না, কোনো দলের আদর্শ আপনারা বদলাইতে পারবে না। কারণ এই দলের আদর্শ আর ধর্ম, এই দুইটা বেচা আগামী 10 বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসা হবে, সবচেয়ে প্রফিটেবল ব্যবসা হবে। সেটা আরও মিনিমাম 6 মাস আগে বলে দিছি, মানে 8-9 মাস আগে বলে দিছি। তারপরই দেখছেন না, তারপরই দেখছেন না কত কিছু পরিবর্তন। জুবায়েদ ভাই পর্যন্ত যা যা বলছে একটা কথা থামাইতে পারছেন? বলে দিছিল 2 বছর আগে যে এই বছর ঠান্ডা কম পড়বে, পড়ছে। এখন ওই শেষ বেলায় যে আবার বলা লাগছে ভাই ঠান্ডা কিন্তু আসতে পারবে, ব্যবসায়ীদের চাপে। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছে যে জুবায়েদ ভাই একটু বলে দেন, না তাহলে মালটাল তো বেচতে পারতেছি না, একটু বলে দেন ভিডিও করে যে ঠান্ডা আবার পড়তে পারে। তো শেষের দিকে একটা ভিডিও এই ব্যবসায়ীদের রিকোয়েস্টে তাদের ভালোর জন্য বলা লাগছে। কিন্তু আমি কিন্তু সিজনের শুরুতেই ভিডিওতে বলে দিছি, এবং আরও 2 বছর আগে বলে দিছি যে এই বছর আপনার ঠান্ডা কম পড়বে। তা জুবায়েদ ভাই না জেনে না বুঝে কখনো কোনো কথা বলে না, যেটা বলে সেটা পিছনে অসংখ্য গবেষণা থাকে, অসংখ্য গবেষণা থাকে, ব্যক্তিগত উপলব্ধি থাকে। কথা বুঝতে পারছেন? তো আস্থা রেখেন, কথাগুলো যা বলি মন দিয়ে শুনেন, এবং এই যে বিদেশের থেকে বিভিন্ন রকমের বাইরের বিভিন্ন রকমের ওয়ার্ড আর বিভিন্ন রকমের স্বপ্ন,
এত কোটি পিস, এত লাখ পিস, 5 সেন্ট করে যদি খাই তাহলে কোটিপতি হয়ে যাব। ভাই আপনি 5 সেন্ট খাওয়ার আগে আর একজন 50 সেন্ট খেয়ে বসে আছে, সেইটা আগে খুঁজে দেখেন। কেমনে খুঁজবেন? সবার আগে ফেব্রিক্সের দাম কত, প্রিন্টের দাম কত, মালটা বানাইতে খরচ কত, কতদিন সময় লাগতে পারে, এই মালটা বানাইতে কত ঝামেলা হইতে পারে, তারপর এটা ড্যামারেজ কত হইতে পারে, এরপর এটা ট্যাক্স কত, এরপর এটা পরিবহনের ঝামেলা কী হতে পারে, এই ফেব্রিক্সটা আসবে কোথা থেকে, কত দূরত্বে, ট্রাকের ভাড়া কত, সব কিছু কাউন্ট করলে একটা এভারেজ তো অন্তত বুঝেন। মার্কেটে একটা কাপড়ের দাম তো আপনারা জানেন, রাস্তাঘাটে একটা টেইলার্সে গেলে একটা কাপড়ের দাম মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। অনলাইনের জগৎ হয়ে গেছে, ইন্টারনেটে গুগলে সার্চ দিবেন যে কথার কথা এই 12 ফেব্রিক্সের দাম কত, 18-20 কনস্ট্রাকশনে এটা পাউন্ড কত করে, সুতার দাম কত। তো এটা ঘরে বসেই ইচ্ছা শক্তি থাকলে করা যায়। এটা করার পরে আপনি একটা এভারেজ একটা প্রাইস কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এরপর আপনার হাতের পাশে অনলাইনে আপনার এক্সপার্টের অভাব নাই। সেখানেও যদি ব্যর্থ হন, অন্তত জোবায়েদ ভাইয়ের মতো একটা মনে করেন যে একদম আনাড়ি একজন মানুষে আপনি একটা ফোন দিবেন হোয়াটসঅ্যাপে, দিয়ে জিজ্ঞাসা করবেন ভাই এই মালটার রেট কত পড়বে। জোবায়েদ ভাই আপনাকে জেনুইন রেটটা বলে দিবে। তাতে আমাকে কাজ দেন অথবা যেখানেই কাজ করান না কেন, এই মালটা কোয়ালিটি বানাইতে গেলে কত টাকা রেট পড়বে, আর এরকম বগিযোগি বানাইতে গেলে কত রেট পড়বে, দুইটা রেট আপনারা বলে দিবে। এর মধ্যে থেকে আপনি চিন্তা করবেন যে কোথায় এই রেটের মধ্যে পাওয়া যাচ্ছে, সেখানে কাজটা বসায় দিবেন। আর মুখ দিয়ে কসম কাটা, অমুক কাটা, তমুক কাটা, কিন্তু বাস্তবে কসম কাটে করলেন ভাই মাত্র 2 সেন্ট ব্যবসা, ওপাশে কী হয়েছে 40 সেন্ট খাওয়া শেষ। এরকম জাউরামি ব্যবসা করতে যাবেন, সারা দুনিয়া খালি ঘুরতে থাকবেন। ইভেন ওয়ার্ডার যদি বসানো, কোনো একটা ফ্যাক্টরি হাতে পায়ে ধরে বসাইলেন, ওই ফ্যাক্টরি আপনার টাকা খেয়ে দেবে, আপনার 14 গুলি দিবে, এবং মাল লাস্টে আপনি ডেলিভারি দিতে পারবেন না। লাস্টে থানা পুলিশ মামলা, বায়ারের মামলা, ব্যাংকের মামলা, এমন কিছু নাই যে সেটাতে হবে না। একদম কসম খোদার দিয়ে বলে দিচ্ছি। মানে পাশা মারা যে কতভাবে খাবেন, লোকাল ভাষায় কথা বলে দিচ্ছি, কানতে মানুষ তখন ভাড়া পাবেন না। যদি কোনো ফ্যাক্টরিতেও আপনি ওরকম ওই কমের মধ্যে যদি বডি বসায় থাকেন, হয় মালের চরিত্র এরকম খারাপ হয়ে যাবে, নয় টোটাল ব্যবসার দেনা পাওনা দিন শেষে প্রথমে হয়তো বা 5,000 পিস দিয়ে ঠ্যাক দিল, কিন্তু অর্ডার ছিল 1 লাখ পিস, লাস্টে যে চরিত্র কত বাঁধবে, তখন কানতে মানুষ ভাড়া পাবেন না। এই জন্য অনেক সময় অনেক কিছু পাইলেও খাইতে হয় না। রাস্তায় হাঁটতেছেন জঙ্গলের মধ্যে, হাতের কাছে কয়টা ফল পাইছেন, খাইছেন, কিন্তু ওটা ফল না বিষ সেটা জানেন না। এই জন্য ব্যবসা কিন্তু এত সহজ না। ঠান্ডা মাথার হইতে হবে, প্রচুর কুল ডাউন হইতে হবে, হ্যাডামগিরি কম করতে হবে, খুঁতখুতানি কম করতে হবে, ধৈর্য শক্তি থাকতে হবে, এবং বিবেচনা শক্তি থাকতে হবে যে এইটা বানাতে কত খরচ, ফ্যাক্টরি মালিককে এই মালটা অরিজিনালি কোয়ালিটি দিতে গেলে দেউলিয়া হয়ে যাবে কি না। তাহলে আগে ফ্যাক্টরি যদি বাঁচে তাহলে আমার মালটাও সুন্দরভাবে বের হয়ে যাবে। আর ফ্যাক্টরি যদি না বাঁচে তাহলে ফ্যাক্টরি মরবে, সাথে আমারে নিয়ে মরবে। বলে না পাপি মরে 10 ঘর নিয়ে, এটা মাথায় রাখতে হবে। কারণ এখন দেশের গার্মেন্টসগুলোর যে অবস্থা, তাতে ফ্যাক্টরিগুলা সব লক্ষ লক্ষ টাকার দেনা। কারণ আপনি 10 লাখ দিছেন অথবা 1 লাখ টাকা দিছেন, ও কী হয়েছে জায়গায় বসে বাসা ভাড়া দিয়ে ফেলাইছে অথবা কয়টা পুরনো বিল দিয়ে ফেলছে, এবার আপনার ঘুরতে হবে। তো বাংলাদেশের গার্মেন্টসগুলোতে কিন্তু গত 8 মাসের যে অবস্থা হয়েছে, এবং যুদ্ধের পরের থেকে বড় ফ্যাক্টরিগুলা আর মাঝারি এবং ছোট ফ্যাক্টরিগুলো গত 8 মাস ধরে যে অবস্থা হয়েছে, সবাই কিন্তু লক্ষ লক্ষ টাকার দেনা। জোবায়েদ ভাই শুধু অনলাইনে বলে দে যে ভাই ভিখারি হয়ে গেছি, খয়রাতি হয়ে গেছি, ভাই বাসায় চাল নাই বাজার করে খাওয়ার। কিন্তু জোবায়েদ ভাই যেটা মুখ দিয়ে বললো, আপনার বাপেও যদি ফ্যাক্টরি মালিক হয়, আপনার দুলাভাইও যদি ফ্যাক্টরি মালিক হয়, তার ফ্যাক্টরির দিকে তাকায় দেখেন। জোবায়েদ ভাই সৎ মানুষ, অথবা ভিতরের থেকে স্বচ্ছ মানুষ, যার কারণে বলার সাহস রাখে। এটাতে প্রেস্টিজ গেলে কোনো, আপনার কাছে আমার প্রেস্টিজ গেলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি যে আমার ভিতরের থেকে স্বচ্ছ পবিত্র, সারা বিশ্বের মানুষ জানুক যে আমি বিপদে আছে, মানুষ জানুক। আর এই ভিডিও করে দিলে কিছু মানুষ আছে, ও তুমি এত বোঝো, তুমি তো দেউলিয়া হয়ে গেছো। ভাই নামেন না ব্যবসায়, কথা তো অনেক বলতে পারেন, ব্যবসায় নামেন। জোবায়েদ ভাই তাও যে প্যান্ট পরা আছে, আপনার প্যান্ট তো শুরু করে আপনার জাঙ্গাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনারা কিছু মানুষ আছেন এরকম ভিডিও দেখার খুব ওস্তাদ, আর ভিডিও দেখে কমেন্টস করার খুব ওস্তাদ। বাস্তবে এই অবস্থায় বাংলাদেশের গার্মেন্টসের যে অবস্থা, মানুষ আন্ডারওয়্যার বাঁচাইতে পারতেছে না, বউ বাচ্চারা বাঁচাইতে পারতেছে না। এটাই বাস্তব, এটাই বাস্তব।
তো এর মধ্যে যদি গার্মেন্টসের ব্যবসা করতে চান, গার্মেন্টস নিয়ে কাজ করতে চান, আর সেইখানে যদি আপনি কোয়ালিটি চান, কোয়ালিটি এরকম বাংলা বডি না, কোয়ালিটি চান, তাহলে অবশ্যই আপনাকে একদম টপ লেভেলের এক্সপার্ট দিয়ে বডি সেলাই করতে হবে, মানে হিউজ এক্সপেন্সিভ। 10,000 টাকা একটা অপারেটর বেতন দিয়ে মাল বানালে এরকম মাল হয় না। আর 25,000 টাকা বেতন দিয়ে আপনার স্যাম্পল ম্যান দিয়ে মাল বানালে সেইটা হয় মাল। আর খানস গ্লোবাল স্যাম্পল ম্যান দিয়ে মাল তৈরি করে দেয় আপনাদের, যার কারণে খানস গ্লোবালের রেটটাও বেশি পড়ে, এবং মাল দিতে 2 দিনের জায়গায় 5 দিনের যদি লাগে, ওই 5 দিনের দেরির কারণে সবাই যত গালাগাল দেয়, কিন্তু 5 দিন পরে মালটা পেলে তার কলিজাটা ভরে যায়। তো আসবেন, এরকম ব্যাগ আমরাও তৈরি করে দিতে পারবো আমাদের ফ্যাক্টরিতে। এখানে 34টা মেশিন আছে, সব রকমের হেভি ডিউটি মেশিন থেকে শুরু করে সব রকমের মেশিন আছে। আচ্ছা, আমি আপনাদের আমাদের ফ্যাক্টরিতে আপনারা অনেকদিন বোধহয় দেখেন না, দেখাই দিই। হাঁটতে সমস্যা হচ্ছে, এতদিন বন্ধ ছিল তো মাসখানেকের মতো, সব ময়লাটাল হয়ে আছে। এগুলো হচ্ছে 5 থ্রেড ওভারলক, ওটা প্লেন মেশিন, সব একদম 100% ওকে অবস্থা আছে, রানিং অবস্থা আছে, ঠিক আছে। এগুলো সেকেন্ড হ্যান্ড কেনা ছিল, আবার নতুন মেশিন ওই সাইডে আছে। তারপরে এটা হচ্ছে 2 নিডল, এটা প্লেন মেশিন। এটা হচ্ছে বাটটেক, এটা বাটন হোল টোল সব কাজে ব্যবহার করা যায়, বাট আমরা বর্তমানে বাটটেক হিসেবে ইউজ করছি। এটা চেইন স্টিচ, তারপরে এটা কানসাই, তারপরে এটা ফিড অফ দ্য আর্ম লাইট, অর্থাৎ শার্ট পাঞ্জাবির জন্য, আর ওটা হচ্ছে জিন্সের প্যান্ট অথবা হ্যাভি ডিউটির জন্য। হ্যাঁ, এটা হচ্ছে জিসান, ওটা হচ্ছে জুকি। তারপরে ওটাও কানসাই, একটা নিটের কাজ চলে আর একটা ডেনিম অথবা জিন্সের কাজ চলে। এরপর এখানে আছে 4 থ্রেড ওভারলক। তারপরে এখানে আছে প্লেন মেশিন, এগুলো প্লেন মেশিন। এটা হচ্ছে ফ্ল্যাট বেড, সিলিন্ডার বেড, এটা সিলিন্ডার বেড। তারপরে এটা হচ্ছে আপনার ফ্ল্যাট বেড। তারপরে এটা আছে আপনার ওই যে এখানে আছে ওভারলক। তারপরে এগুলো আছে নতুন ওভারলক 4 থ্রেড সবগুলা। এখানে আছে অটো প্লেন মেশিন 3টা, আমাদের একটু অটো প্লেন মেশিন কম, তো আমাদের নর্মাল যে প্লেন মেশিনগুলো আছে মাত্র 3টা চেঞ্জ করা হয়েছে, আরও এগুলো চেঞ্জ করে একটু ভালো সময় আসলে আরও চেঞ্জ করে দিব। তো এটাও প্লেন মেশিন, ওটা আছে অটো রয়েস কাটার। তো আর এটা আছে জিগজ্যাগ, এটা হলো জিগজ্যাগ। খুবই হাই পারফরমেন্সে চলে জিগজ্যাগটা, অর্থাৎ এই যে আন্ডার গার্মেন্টসের যে বেল্টটা যে জয়েন্ট হয়, হ্যাঁ, ইলাস্টিকটা ধরার কোনো উপায় নেই, এত ভালোভাবে এটা সেট আপ করা আছে আল্লাহর ইচ্ছায়। তো কাটিং টেবিলটা অনেক বড়, ওপাশে একটা প্যাটার্ন তৈরি করার টেবিল আছে। কাটিং টেবিলটা 20 ফিট বাই 8 ফিট। গতকালকার রাতে আমি থেকে এটা রাতে 1টা পর্যন্ত এটা লেআউট করে দিয়েছি মিরপুরের সম্ভবত কামরুজ্জামান ভাইয়ের ওয়ার্ডার। তো এই হলো ঘটনা। এটা আমাদের আবার যখন কাজ হয় তখন বোর্ডের মধ্যে সবাইকে আমি ট্রেনিং দিয়ে দিই যে কোন কাজটা কি কি ফল্ট হইতে পারে, সেই ফল্টটা যেন না হয়। তো এখানেই ট্রেনিং দেওয়া হয়, এখানেই কাজ করানো হয়, এখানেই কাজ শেখানো হয়, এখানেই সব কিছু। আর এখানে আছে আপনার আর এখানে আছে 2টা আপনার টেবিল, ভ্যাকিউম টেবিল, স্টিম বয়লার। এটা 3 কয়েলের বয়লার, অর্থাৎ আমরা 4টা মেশিন চালাইতে পারবো, বাট আমরা 2টা চালাই। 2টাই আমাদের জন্য যথেষ্ট, কারণ আমরা অনেক প্রোডাকশান করি না, তো অল্প প্রোডাকশান করি, তো আমাদের জন্য 2টাই যথেষ্ট। আবার 4টা কয়েল যদি 3টা কয়েল যদি চালাই, তাহলে এখানে 20K লাইন আছে, এই 20K চেঞ্জ করে 30K করতে হবে, সেটা আরও অপ্রয়োজনীয় ব্যয়বহুল। তো অপ্রয়োজনীয় যেটা সেটা করার প্রয়োজন নাই। তো এই হলো আমাদের টোটাল ফ্যাক্টরি। এখানে আশা করা যায় নিট ডেনিম ওভেনের সব ক্যাটাগরির, পাঞ্জাবি বোরকা থেকে শুরু করে, আন্ডারগার্মেন্টস থেকে শুরু করে, জিন্সের প্যান্ট থেকে শুরু করে, এখানে সব প্রোডাকশন করা যায়। যত বেশি অর্ডার ঢুকবে তত বেশি লোক জয়েন করবে। তো এখন অর্ডার খুব কম আছে, তো মোস্টলি ফাঁকা আছে। তো যখনই অর্ডার ঢুকে যাবে তো তখনই দেখা যাবে যে আমাদের ওয়ার্কার চলে আসছে, ঠিক আছে। আর আমরা কন্ট্রাক্টে ভাড়া করা একদম টপ লেভেলের সিনিয়র অপারেটর ছাড়া নেই না, আর আমাদের নিজস্ব 2-4 জন এরকম টুকটাক করে সকল কাজ বলেন, রিপেয়ার বলেন, যা আছে সেগুলো ঠিকঠাক সব কিছু করে। দেখছেন এই যে আপনারা 2 জনকে দেখছেন, আরও 2 জন আছে আর কি। তাহলে আমাদের
এইখানে আসলে আপনি কি ফ্যাসিলিটিস পাবেন অথবা কি হবে সেটা আপনাদের জানায় রাখলাম, দেখায় রাখলাম। বোধহয় ফ্যাক্টরিটা অনেক দিন আপনাদের দেখানো হয় না অথবা অনেকে দেখেন নাই। তো এখানে বাইরের কিউসি কোনো কিউসি না, জুবায়েদ ভাই চেক না করে মাল ফ্যাক্টরি থেকে বের করার কোনো সুযোগ দেয় না, কারণ এখানে রেপুটেশনের কোশ্চেন। 5 টাকার জায়গায় 6 টাকা বিল নেই, তো মালটা আমি দেখে দিব না? অবশ্যই আমি দেখে দিব। তো আমি চেষ্টা করি যে সর্বোচ্চ আমরা চেষ্টা করি যে মালটা যেন 100 কিউসিতে বের হয়, ঠিক আছে? আপনি যদি কিউসি নাও জানেন অথবা আপনার যদি কিউসি লোক নাও থাকে, টেনশনের কারণ নেই। আমরা কিউসি ছাড়া মাল এখান থেকে বের করার সুযোগই দেই না, কারণ ওইটাই শুধুমাত্র আমাদের একমাত্র মূলধন, যে মানুষ আস্থা করতে পারে যে না, খানস গ্লোবালে গেছিলাম, মাল চেক করা লাগে নাই। হয়তো বা এই ফ্যাক্টরি চালু প্রথম যখন চালু করছি তখন একটা প্রোডাকশন না 2টা প্রোডাকশানে টুকটাক সামান্য কিছু প্রবলেম ছিল, একটা বোধহয় টঙ্গী আর একটা বোধহয় ফেনী। তো সেটা একদম প্রথম দিকের হিস্ট্রি, 3 বছর আগের। আর এখন তো সব এক্সপার্ট লেভেলের লোকজন। তো নিজের ভুল সবসময় আমি বলি, মানুষকে উল্টে আরও ডেকে ডেকে বলি যে ভাই আমি না এই ভুলটা করছি। কথা বুঝতে পারছেন? এরকম মানুষ পাবেন না। তো আমি যতদিন বেঁচে আছি ততদিন যদি নিজের দাঁড়ানোর সুযোগ পান, আমার সহযোগিতা নিয়ে দাঁড়ায় যান। ছোট ভাই ব্রাদার থেকে শুরু করে বিদেশি বায়ার থেকে শুরু করে দাঁড়ায় যান, আমি যতদিন বেঁচে আছি, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আর এই যা যা শিখাই দিলাম, যা যা বলে দিলাম, ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটা প্রয়োজনে 3 বার শুনবেন। আপনার পরিচিত যারা দেশে বিদেশে কত জায়গায় কত গার্মেন্টসের ব্যবসা করে তাদের দেখায় দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই উপকৃত হবে। বড় ধরনের ধ্বংস হওয়া থেকে বেঁচে যাবে, অপ্রয়োজনীয় সময় নষ্ট করা থেকে বেঁচে যাবে, ঠিক আছে? সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।